নমস্কার, নিউজ 18 প্রাইমে স্বাগত। আপনাদের সাথে রয়েছে ফোগাতের 50 কেজি কুস্তির ফাইনালে ওঠেন বিনেশ। ওজন 130 কোটির অলিম্পিক্সের ফাইনালে উঠেও ছিটকে গেলেন পুষ্প। অলিম্পিক্সের ফাইনালে এবার শেষ মুহূর্তে সোনা স্বপ্ন চূড়ে শোরগোল। ওজন করা করেন আপাতত অলিম্পিক্স ডিহাইড্রেশনের ফলে অসুস্থ হয়ে পড়েন, সারা রাত না ঘুমিয়ে ওজন কমানোর চেষ্টা করেন। আপাতত অলিম্পিক্স ভিলেজেই বিশ্রামে রয়েছেন বিনেশ ফোগাত। পরিবারের সদস্যরা কি বলছেন শোনাবো আপনাদের। चीज का बड़ा दुख है जिसने पूरी आस उम्मीद थी जो गोल्ड मेडल किया, कहीं ना कहीं आस है। देखिए वो तो जो रेसलिंग फेडरेशन ऑफ इंडिया सभापति की बोलছেন। अपना फिजियो, अपना न्यूट्रिनिस्ट, अपना सब कुछ उनको भारत सरकार ने मुहैया कराया और वो सारे लोग उनके साथ विलेज में हैं। वेट 2 दिन वो लड़ी हैं, उसके पहले उनका कांस्टेंट था। रात में क्यों वजन बढ़ गया, कैसे बढ़ गया, ये जवाब उनके न्यूट्रिनिस्ट ही दे पाएंगे। एक्चुअल उनके न्यूट्रिनिस्ट और उनके कोच दे पाएंगे इसका सही जवाब। WFI अभी अपना लीगल वो देख रहा है। रात में उन्होंने मेहनत किया वजन कम करने के लिए, उसके लिए थोड़ा हल्का फुल्का डिहाइड्रेशन का वो हुआ, वही वो एकदम फिट हैं और आराम कर रही हैं। पूरी टीम उनके साथ, पूरी डॉक्टर सब लोग अपने, हमारे वहाँ सेफ डिमिशन गगन नारंग जी हैं, PT उषा मैडम वहाँ पहुंच गई हैं। सब लोग उनको जितनी अच्छी से अच्छी सुविधाएं सब दी जा रही हैं। স্বপ্নভঙ্গ 130 কোটির অলিম্পিক্সের ফাইনালে উঠেও ছিটকে গেলেন কুস্তিগির বিনেশ ফোগাত। 50 কেজি বিভাগে মাত্র 100 গ্রাম ওজন বেশি থাকায় ডিসকোয়ালিফাই হন। পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রীর। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন, তুমি ভারতের গর্ব, প্রত্যেক ভারতবাসীর কাছে প্রেরণা, আরো মজবুত হয়ে ফিরে এসো। প্রধানমন্ত্রীর বার্তা, পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রীর। PT উষাকে ফোন করেছেন প্রধানমন্ত্রী। বিনেশ ফোগাতের ডিসকোয়ালিফাই নিয়ে তিনি কথা বলেছেন, ফোন করেছেন আইওএর প্রেসিডেন্ট PT উষাকে। ভারতের সামনে আর কি বিকল্প আছে তা খতিয়ে দেখার নির্দেশ। ফোগাতকে ফাইনালে যোগ দেওয়াতে বিকল্প পথ খোঁজার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যদি বিকল্প না থাকলে IOA কে তীব্র প্রতিবাদ জানানোরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এবং ফোগাতকে সব রকম সাহায্যের নির্দেশ IOA। ভারতীয় কুস্তি ফেডারেশনের সহ সভাপতি অসিত সাহার সঙ্গে আমরা কথা বলেছিলাম এই বিষয়ে। তিনি কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। একটা মেয়ে, সে তো তার সবকিছু দিয়ে লড়াই করেছে, ফাইনালে পৌঁছেওছে। অলিম্পিকের রেসলিং বলে কথা নয়, প্রতিটা খেলার রুলস খুব স্ট্রং। পারপাসটা খুব ছোট ছিল। 100 গ্রামের জন্য একটা মেয়ে গোল্ড মেডেলের হাতছানি। সমগ্র ভারতবাসী মানে উদ্বেগে এই হয়ে আছে যে গোল্ড মেডেলটা বিনেশ পাবে। এমন সমস্ত রেসলারদের হারিয়ে, জাপানকে যে হারিয়েছে, জাপান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অফ দ্য লাস্ট অলিম্পিক। এখানে সমগ্র দেশবাসী শুধু না, আমি বলবো সব থেকে বেশি ক্ষতি হলো কুস্তি ফেডারেশনের। মাত্র 100 গ্রামের স্বপ্নভঙ্গ 130 কোটি ভারতবাসীর সোনার স্বপ্ন দেখিয়ে এই পদক অধরা বিনেশ ফোগাতে। সব মহলে এখন একটাই প্রশ্ন, দায় কার? গতকালই আমরা জানি যে সেমিফাইনালে চোখ ধাঁধানো পারফরমেন্স ছিল, তারপর এক রাতে কিভাবে ওজন বাড়লো সেই প্রশ্ন উঠছে সকলের মনেই। 100 গ্রাম ওজন কমানো সম্ভব বলছেন স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞরা। ওজন বাড়ার বিষয়টি অ্যাথলেটেরা নজর না থাকলেও সাপোর্ট স্টাফরা কি করছিলেন সেই প্রশ্নটাই উঠছে। প্রশ্ন তুলছেন স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ নিশীথ রঞ্জন চৌধুরী। এটা খুবই দুঃখজনক। সোনার পদক জয়ের মুখে এসে একজন ভারতীয় অ্যাথলেটিককে তা মাত্র 100 গ্রাম ওজন বেশি হওয়ার জন্য তাকে ছিটকে যেতে হলো। এখন এখানে একটা ভাবার বিষয় আছে, এই 100 গ্রাম ব্যাপারটা কি ম্যানেজ করা যেত না? যেত। সে হয়তো ওভার কনফিডেন্ট ছিল যে সে ওয়েটে অ্যালাউ হয়ে যাবে, কিন্তু একজন প্লেয়ার যদি ওভার কনফিডেন্ট হয়, তার পাশাপাশি তার যে সাপোর্ট স্টাফ, সেখানে স্পোর্টস সায়েন্সের যারা থাকবেন, তার যে ডায়েটিশিয়ান, তারা ঠিকভাবে এই ব্যাপারগুলো দেখেছিলেন কিনা সেটা কিন্তু একটা ভাববার বিষয় আছে।
শেষ মুহূর্তে চুরমার সোনার স্বপ্ন, অলিম্পিক্সের ফাইনালে পৌঁছেও বাদ বিনেশ ফোগাত। বিনেশ আজ সংসদেও ষড়যন্ত্রের অভিযোগে সরব বিরোধীরা। শেষ মুহূর্তে চুরমার সোনার স্বপ্ন, অলিম্পিক্সের ফাইনালে পৌঁছেও বাদ গেলেন বিনেশ ফোগাত, আর সেই আঁচ পড়ল সংসদেও ষড়যন্ত্রের অভিযোগে সরব বিরোধীরা। इतने बड़े मोमेंट में जब हमारे देश के लिए गोल्ड मेडल आ रहा है, वहाँ पे ये चीज़ हुई है, तो वही मैं कह रहा हूँ कि उसके पीछे का क्या रीज़न है, उसको जांचना चाहिए। और रूल्स और रेगुलेशन के हिसाब से अगर कोई एक खिलाड़ी खेलता है, खेल के पहले वो जो शुरुआत करता है उस हिसाब से जो भी मेजरमेंट होते हैं, और उसके बाद सडनली मैच के बाद वो चेंज हो जाते हैं, तो उसके पीछे की जो भी कहानी है उसको पता करनी चाहिए। बहुत अनफॉर्चुनेट है क्योंकि विनेश बहुत पास थी गोल्ड के, और हमें लग रहा था कि गोल्ड जीत कर वो आएंगे भारत वापस। और जो हमने देखे हालात, जिन हालातों से वो गुजरी हैं, और उस तरीके से गुजरना और उसके बाद यहाँ तक पहुँचना, फाइनल नहीं खेल पाना, बहुत ही गुर्दा चाहिए ऐसी चीज़ को पचाने के लिए। और पर मेरे लिए वो विजेता है। अजीब सा वो है कि सिर्फ 100 ग्राम के लिए एक किसी एथलीट को खेलने नहीं दिया जाता है। अगर खेलने का मौका मिल जाता तो विनेश के लिए ये बेस्ट चांस होता। খুব দুর্ভাগ্য, পার্লামেন্টে আমি চিৎকার করেছি ইচ্ছা করে, কিসের জন্য তার বডি ভারী হয়ে গেছে। হোয়াট ইজ দিস? ভীষণ অসম্মান, এটা পলিটিক্যাল ব্যাপার হচ্ছে কিছু, আমার মনে হয় লজ্জা পাই আমি। বিনেশ ফোগাটের আজ সংসদেও আমরা দেখলাম ষড়যন্ত্রের অভিযোগ করছেন বিরোধীরা। অন্যদিকে লোকসভায় বিবৃতি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীর, মনসুখ মান্ডব্যর বিবৃতির সময় তুমুল হট্টগোল। भारतीय रेसलर विनेश फोगाट को तय कैटेगरी में ज्यादा वजन 100 ग्राम होने की वजह से पेरिस ओलंपिक से बाहर होना पड़ा है। स्पर्धा के लिए विनेश का वजन 50 किलोग्राम होना अनिवार्य था। यूडब्ल्यूडब्ल्यू के नियमों और विनियमों के अनुसार सभी प्रतियोगिताओं के लिए संबंधित श्रेणी के लिए प्रत्येक सुबह वजन माप का आयोजन किया जाता है। अनुच्छेद 11 के अनुसार यदि कोई तो उसे प्रतियोगिता से बाहर कर दिया जाता है और बिना किसी रैंक के अंतिम स्थान पर रखा जाता है। 7 अगस्त 2024 को 50 किलोग्राम महिला कुश्ती के लिए वजन का निर्धारण 7:15 और 7:30 पेरिस समय के अनुसार रेपोचेज और फाइनल में भाग लेने वाले पहलवानों के लिए किया गया था। विनेश का वजन 50 किलो 100 ग्राम पाया गया, इसलिए वे स्पर्धा के लिए अयोग्य घोषित की गई। আমরা শুনলাম একদিকে তুমুল হট্টগোল যখন, তখন অন্যদিকে এই হট্টগোলের মধ্যেই সব রকম ভাবেই বিনেশের পাশে থাকার আশ্বাস কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীর। जहां तक उनकी तैयारी हेतु सहायता का प्रश्न है, भारत सरकार ने विनेश फोगाट की उनकी आवश्यकता के अनुसार हर संभव सहायता प्रदान की है। उनके लिए पर्सनल स्टाफ भी नियुक्त किए गए हैं जो अपने क्षेत्र के विशेषज्ञ हैं। उनके साथ हंगरी के विख्यात कोच ओलेर अकोस और फिजियो अश्विनी पाटिल हमेशा रहते हैं। इनको ओलंपिक के लिए इनके अतिरिक्त व्यक्तिगत सहायक स्टाफ जैसे विभिन्न स्पारिंग पार्टनर्स, स्ट्रेंथ ऑफ कंडीशनिंग विशेषज्ञ के लिए वित्तीय सहायता प्रदान की गई, जिसका विवरण इस प्रकार है। ओलेर अकोच कोच के रूप में उसके साथ थे, वेन पैट्रिक लॉम्बार्ड स्ट्रेंथ और कंडीशनिंग विशेषज्ञ, अश्विनी जीवन पाटिल फिजियोथेरापिस्ट, मयंक सिंह गरिया स्ट्रेंथ और कंडीशनिंग विशेषज्ञ, शुभम और अरविंद स्पारिंग पार्टनर। इनको पेरिस ओलंपिक चक्र के लिए कुल 70,45,775 की वित्तीय सहायता दी गई है। विनेश फोगाटेर पाশে দাঁড়িয়ে ইতিমধ্যেই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ব্যবস্থা নিচ্ছে বলেও দাবি মান্ডব্যর। विनेश का वजन 50 किलो 100 ग्राम पाया गया, इसलिए वे स्पर्धा के लिए अयोग्य घोषित की गई। इस मामले को लेकर भारतीय ओलंपिक संघ ने अंतर्राष्ट्रीय कुश्ती संघ से कड़ा विरोध भी दर्ज किया है। नेशनल भारतीय ओलंपिक संघ की अध्यक्षा पीटी उषा भी अभी पेरिस में है। प्रधानमंत्री जी ने स्वयं उसके साथ बातचीत करके उचित कार्यवाही करने के लिए, उचित एक्शन लेने के लिए भी उसको कहा गया है।
স্বপ্নভঙ্গ দেশবাসীর স্বপ্নভঙ্গ বিনেশ ফোগাতের। বাড়িতে গিয়ে ফোগাত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। কোচ থেকে সাপোর্ট স্টাফ সকলের ভূমিকা নিয়ে প্রশ্ন ভগবন্ত মানের। ये क्या समझते हैं? ये हम छोटे छोटे गांव से उठकर लोग, मैं मुख्यमंत्री बन गया छोटे से गांव से उठकर, ये छोटे से गांव से उठकर लड़की ओलंपिक में खेल रही है। छोटे से छोटे गांव से उठकर लोग, हमारे बच्चे मेडल ले रहे हैं। ये चाहते नहीं है कि हम छोटे छोटे लोग, हम आम घरों के आम बेटे बेटियां जो है कामयाब हो जाएं ओलंपिक में, कॉमनवेल्थ में, एशियाड में या पॉलिटिक्स में या कहाँ भी। ये चाहते ही नहीं है। ये काम तो कोचेस का या उनके जो फिजियोथेरेपिस्ट हैं उनका है कि सुबह मैच से पहले क्या करना है, क्या खाना है, रात को क्या खा के सोना है। अगर बाल ही कटवा देते 200 ग्राम के तो बाल ही थे, फिर तो किसकी गलती रही होगी? ये हमारी जो इंडियन ओलंपिक एसोसिएशन के जितने भी मेंबर वहां गए हुए हैं वो किस काम के लिए गए हैं? घूमने गए हैं, ऐश प्रस्तियां करने गए हैं देश के जनता के पैसे पर। क्यों नहीं उन्होंने ये मामला उठाया? অল্প বৃষ্টি হলে জল জমে যাচ্ছে, যার জেরে চরম ভোগান্তি পানিহাটির মানুষদের। পানিহাটিতে সেখানে রাস্তার কাজ ঘিরে ক্ষোভ। কল্যাণী এক্সপ্রেসওয়ের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে, তাই নিয়েই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, কল্যাণী এক্সপ্রেসওয়ের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানেও নিকাশির সমস্যা কতদিন ধরে? দেখো, কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তার সম্প্রসারণের কাজ চলছে এবং সেই সম্প্রসারণের কাজের জন্য বিভিন্ন জায়গায় কিন্তু যারা কেএমডি এর আধিকারিক রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করছেন এবং সেই জায়গা থেকে পানিহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে কিন্তু সেখানে জলমগ্ন হয়ে পড়ে। কারণ সেখানে একটি কালভার্ট করার কথা ছিল কেএমডি আধিকারিকদের, সেই কালভার্টটি না করার জন্য জল নিকাশি যে ব্যবস্থা অর্থাৎ সেই জায়গাটা কিন্তু সমস্যার সম্মুখীন হয় এবং জল সেখান থেকে না বেরোনোর জন্য কিন্তু গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে এবং বারংবার কেএমডি আধিকারিকদের জানানো সত্ত্বেও কিন্তু কোনো রকম যখন কোনো সুরা হয়নি, সেহেতু বাধ্য হয়ে গ্রামবাসীরা যারা রয়েছেন তারা কিন্তু আজকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ দেখান এবং কেএমডি আধিকারিকদের ঘিরে তারা বিক্ষোভ দেখান। এই মুহূর্তে যেটা পরিস্থিতি রয়েছে, স্থানীয় কাউন্সিলর অরিন্দম বিশ্বাস তিনি কেএমডি আধিকারিকের সাথে কথা বলে সেই জায়গা থেকে কিন্তু কালভার্ট করে সেখান থেকে নিকাশি ব্যবস্থা অর্থাৎ জল বের করানোর যখন করা হয়েছে, সমাধান হয়েছে, সে তারপরে কিন্তু গ্রামবাসী যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ তুলে নেন। বেশ, কেএমডি এর আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখান, বিক্ষোভকারীরা কি বলছেন শোনাবো আপনাদের এবং কাউন্সিলর কি বলছেন শোনাবো। জল পাস হওয়ার নিকাশি ব্যবস্থা একদমই বেহাল দশা। কেএমডি এর লোক বা এই যে রাস্তা কল্যাণী রোডের যারা করেছে জল পাসিং এর কোনো জায়গাই রাখেনি। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে এন্টার পঞ্চায়েত নিউ ব্যারাকপুর পানিহাটির জল টোটাল 29 নম্বর ওয়ার্ডের উপর থেকেই পাস হয়ে একদম পঞ্চায়েতে নিউ ব্যারাকপুর দিয়ে আসে। এবার এন্টার এলাকার ঘরের ভিতরে সাধারণ মানুষরা জলের মধ্যে আটকে আছে। রাস্তাটা যদি সাবওয়ে জল পাস হওয়ার থাকতো তাহলে এত প্রবলেম হতো না। তবে হ্যাঁ, প্রশাসনরাও বলেছে যে না, এটা কাটিয়ে দিলে জলটা বেড়ে যাবে, প্রশাসনও সহযোগিতা করেছে আমাদের সঙ্গে। বর্ষার শুরুতেই আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে বেহাল রাস্তার অভিযোগ সামনে উঠে আসছে, আর এবার বেহাল রাস্তা দ্রুত সারাইয়ের নির্দেশ নবান্নের। বর্ষার শুরুতেই যে ছবি সামনে উঠে আসছে বেহাল রাস্তার, সেই বেহাল রাস্তা দ্রুত সারাইয়ের নির্দেশ নবান্নের তরফ থেকে। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে এবং কবে থেকে কাজ শুরু হবে তাহলে? দেখো, আজ রাত থেকেই বিভিন্ন জেলায় জেলায় রাস্তা মেরামতির কাজ দ্রুত শুরু করা হচ্ছে, তেমনটাই রাজ্যের পূর্ত দপ্তর সূত্রে খবর। মূলত পূর্ত দপ্তরের অধীনে যে রাস্তাগুলি রয়েছে, বিশেষ করে যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, বেলঘড়ি এক্সপ্রেসওয়ে কলকাতার সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তা, অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা ভিআইপি রোড, পাশাপাশি একাধিক রাস্তা যা কার্যত বেহাল দশা হয়ে রয়েছে। বৃষ্টির জন্য একাধিক জায়গায় খানাখন্দ গর্ত রয়েছে, গাড়ির গতি কমে যাচ্ছে, তেমনটাই অভিযোগ এসেছে নবান্নে। খোদ মুখ্যমন্ত্রী দপ্তরেও অভিযোগ এসেছে বলে নবান্ন সূত্রে খবর। রাজ্যের পূর্ত দপ্তরের তরফে বিভিন্ন জেলায় জেলায় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুত রাস্তা মেরামতি কাজ শুরু করা হয়, বিশেষত প্যাচ ওয়ার্কের কাজ যাতে দ্রুত শুরু করা হয়, যানবাহন চলাচলের যোগ্য যাতে রাস্তাগুলি হয়ে ওঠে। কারণ একাধিক জায়গা থেকে ট্রাফিক বা যানজটের খবর উঠে আসছে এই রাস্তা খারাপের জন্য, বিশেষত যশোর রোড থেকে শুরু করে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্ট, একাধিক জায়গায় এই যানজটের খবর উঠে আসছে। তাই দ্রুততার সঙ্গে যাতে রাস্তা মেরামতির কাজ শুরু হয় এবং তোমাকে জানিয়ে রেখে আজ রাত থেকেই সেই মেরামতির কাজও শুরু করার নির্দেশ দিয়েছেন পূর্ত দপ্তরের তরফে। শুধু তাই নয়, কলকাতা বা শহরাঞ্চল নয়, জেলায় জেলায় যে রাস্তাগুলি খারাপ হচ্ছে তাকে চিহ্নিত করা এবং সঙ্গে সঙ্গে সেই রাস্তাগুলি দ্রুত মেরামতির কাজও শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
আর এবার একটু জলপাইগুড়ির দিকে নজর রাখবো। জলপাইগুড়ি, সেখানে জল সংকটের দুটো ছবি সামনে উঠে আসছে। একদিকে বর্ষা, যখন বর্ষা আসে তখন বানবাসী, অন্যদিকে অন্য সময়ে সংকট। আর যার জেরে কিন্তু জল ভরতে গিয়ে একেবারে চুলোচুলি মারপিটের মতন পরিস্থিতি সৃষ্টি হয়। প্রতিদিনের অশান্তি, প্রতিদিনের ঘটনা, প্রতিদিনের অশান্তিতে ক্ষুব্ধ স্থানীয়রা। তাই রাস্তায় বালতি ফেলে অবরোধ পরেশ মিত্র কলোনিবাসীর। অবরোধের জেরে বন্ধ গাড়ি চলাচল। যেখানে 100-র বেশি পরিবার, সেখানে জানেন কলের সংখ্যা কটি? একটি, শুধুমাত্র একটি কল থেকে প্রায় 100-টিরও বেশি পরিবারের মানুষজন এখান থেকে জল নেয়। তাও আবার নিয়মিত জলও আসে না, এমনটাই অভিযোগ করছেন তারা। ফলে জল ভরতে গিয়ে শুরু হয় চুলোচুলি, মারপিট। পুরসভাকে জানিয়েও সমস্যা মেটেনি। স্থানীয়দের অভিযোগ মেনে নিয়েছেন কাউন্সিলরও। জল নেই, কলের মধ্যে জল পড়ে না, জল পাচ্ছি না আমরা, এই জন্য আমরা করছি, রাস্তায় আমরা অপরাধ করছি। একটাই কল আমাদের ওখানে, জল থাকে না, আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, চলে যায়, আর অল্প অল্প পরে বন্ধ হয়ে যায়। অত টাকা দিয়ে জল নিছি, কল ঘরে ট্যাঙ্কি নিছি, কি জল উঠে না কোনোদিন ঘরে। মানুষগুলো দীর্ঘ 1.5 বছরের বেশি সময় ধরে জলকষ্টে ভুগছে। আমি বারংবার পৌরসভাকে বিষয়টা জানিয়েছি। কোথাও পাইপলাইন, খুব সরু পাইপলাইন, কোথাও জলের ফ্লো নেই, কোথাও সরু সুতোর মতো জল পড়ছে, মানুষের বাড়িতে ট্যাঙ্কিতে জল উঠছে না। তো মানুষ কতটা সহ্য করবে? আর সহ্য করতে করতে মানুষ তো একটা ডিসিশন তো নিতে বাধ্য হয়। তখন আমি বারংবার তাদেরকে দিনের পর দিন তাদেরকে আশ্বাস দিয়েছি যে আজ হবে, এই মাসে হবে, ওই মাসে হবে, পরের মাসে হবে, কিন্তু আমিও তাদের আশ্বাসটা ঠিক মতো রাখতে পারিনি, ভরসাটা রাখতে পারিনি। আর এবার আমরা নজর রাখবো গড়চুমুক পর্যটন কেন্দ্রের দিকে। পর্যটন কেন্দ্র আর তার বাইরে 11,000 ভোল্টের বিদ্যুতের তার। অভিযোগ উঠছে এই বিদ্যুতের তারের সংস্পর্শে এসে এক হোটেল কর্মীর মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল কর্মীর মৃত্যুর অভিযোগ। গড়চুমুকে হোটেল কর্মীর মৃত্যুতে উত্তেজনা। অবৈধভাবে হোটেল তৈরির অভিযোগ বিক্ষোভকারীদের। এই পারমিশনটা প্রথম কে দিয়েছে, জবটা দিতে হবে আমাদের। 11,000 ভোল্টেজ আছে ওপরে, ঠিক আছে। আমরা একটা বাড়ি করতে গেলে তার অঞ্চলে পারমিশন নিতে হয়, এর পারমিশন নিতে হয়। আগে একটা ছোট ঘুমটি মিষ্টি দোকান ছিল, তো এটা কি পারমিশন কি করে হতে পারে? এত বড় হোটেল একটা তৈরি হয়ে গেল, কি করে পারমিশন পেতে পারে? আবার 11,000 ভোল্টেজে কি করে হতে পারে? এটা আনলিগ্যাল একদম। আর এবার দেখাবো ফের উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পুরসভা। ফের বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে পড়ল পুরসভা। শিলিগুড়ির ঘটনা, শিলিগুড়ির জলপাই মোড়, সেখানে ব্যবসায়ী সমিতির বিক্ষোভ। নিকাশি নালার উপর দোকানঘর তৈরির অভিযোগ। বেআইনি নির্মাণ ভাঙতে গেলে ক্ষোভের মুখে পড়ে পুরসভা। আলোচনা করে পুনর্বাসনের ব্যবস্থার দাবি। জল নিষ্কাশনের জন্য একটা ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের লক্ষ্য একটাই, ড্রেনটাকে নির্দিষ্ট একটা ওয়াইড যেটা আছে সেটা বলুক, 6 ফিট, 7 ফিট, 8 ফিট, 10 ফিট কি হবে। তারপরে যে জায়গাটা আছে সেই জায়গাটা আমাদেরকে দিক, আমরা সেই জায়গায় আমরা নিজেরা ব্যবসা করি। এখানে মোটামুটি আমাদের টোটাল এদিকে কোনো নোটিশ হয়নি। আমরা এই শহরের নাগরিক, আমরা চাই মাননীয় মেয়র আমাদেরকে নির্দিষ্ট সময় আলোচনা করুন, আমরা সমস্ত বিষয়গুলোর সঙ্গে সহযোগিতা করতে আমরা মাননীয় মেয়রের সাথে কথা বলে তারপরে আমরা কি ডিসিশন দেয় সেটা মানবো। এক একটা 20 ফুট 22 ফুট আছে, অতটুকু তো জায়গা লাগবে না। যতটুকু সরকারের জায়গা দরকার আছে অতটুকু নেবার পরে যদি কিছুটা বাঁচে তাহলে এখানে আমাদের ব্যবসা করতে যাওয়া যায়। কারণ আমাদের বউ বাচ্চা আছে, মা বাবা আছে।